সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি প্রতিদিন এই মেসেজটা আপনাদের দেই কেন? কারণ আপনাদের খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমাদের খবর সংযোগের পরিবারের অংশই আপনারা। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক, দেশ বিদেশের দর্শক এবং আমার তরফ থেকে এই অনুষ্ঠানে আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের 13তম দিন। গত বছর মনে আছে আপনাদের 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল, তখন বাধ্য হয়ে ইসরায়েল আমেরিকাকে রিকোয়েস্ট করে, ইরানকে রিকোয়েস্ট করে তারপর যুদ্ধটা থামিয়েছিল। এখন কিন্তু থামার কোনো লক্ষণ নেই। এবং আমরা সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটেছে, গতকাল আমি রাতে দেখলাম, আজকে সকালে দেখলাম, দেদারসে এখন ইসরায়েল থেকে সব ফুটেজগুলো বের হয়ে আসছে। তাদের ভয়াবহতা, তারা এত বছর যে ফিলিস্তিনের উপর মধ্যপ্রাচ্যের জুলুম চালিয়েছে, সেই জুলুমটা এখন তাদের উপরে মুসলিমরা প্রতিহত করছে। এবং তাদের ইসরায়েলের রাজধানী তেল আবিব বলেন, হাইফা বন্দর বলেন, সামুদ্রিক বন্দর, বা জেরুজালেমে একাংশ বলেন, এবং তাদের যে ঘাঁটিগুলো রয়েছে এগুলো ম্যাসাকার অবস্থায় রয়েছে। তো আতিক ভাইয়ের কাছে আজকে আমি সর্বশেষ যুদ্ধের আপডেট এবং এই 13তম দিনে আপনি যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, সাথে আলোচনা কি, পেজেশকিয়ানের 3টা কঠিন শর্ত, সব মিলে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আসলে যুদ্ধ তো চলছেই এবং সারা পৃথিবীর মানুষ এটা দর্শক। খুব মজার ব্যাপার হলো, এখানে ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের লোকজন কিন্তু সব মধ্যপ্রাচ্যের দেশগুলো লোকজন না, তারা কিন্তু ইরান বিরোধী অবস্থান নিয়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে। এই যে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শিশু হত্যার পরেও এই অ্যাবস্টেইন গ্যাংরা আবার মানবতার কথাও বলে। তো তাদের এগুলো আসলে কি বলবো আমরা। তো এখন যেটা হয়েছে যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যে তেলের যে সংকট দেখা দিয়েছে, আপনি জানেন যে হরমুজ প্রণালী, এটা দিয়ে কিন্তু আসলে ইসরায়েল এবং আমেরিকার দোসর এবং তাদের দেশের উপলক্ষে কোনো তেল যাচ্ছে না, যার ফলে তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল $120, এবং সেটা কমে আবার মার্কিনিরা বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে যে তেলের স্টক আছে, হ্যাঁ, সেটার একটা কমিটি আছে, তাদের পক্ষ থেকে তারা একটা বড় পরিমাণ তেল বাজারে ছাড়ছে, যার ফলে আমেরিকাও তো আছে তাদের রিজার্ভ থেকে। হ্যাঁ, আমেরিকা, জাপান এবং ইউরোপের দেশ, হ্যাঁ, আপাতত এইটার সদস্য হলো 32টা দেশ, এবং তাদের জরুরি মজুদ থেকে আপাতত প্রায় 400 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এইগুলো এই সংস্থাটির মোট মজুতের প্রায় 1/3, এবং আগেও তারা তেল ছাড়ছিল, কিন্তু এইবারের তেল ছাড়ার পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ। তো এর মাধ্যমে তারা তেলের দামটাকে, যাতে মানুষ বিরক্ত না হয়, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে। কিন্তু বাস্তবতা হলো যে এই ঘোষণার পরে কিছুটা নেমেছিল, কিন্তু আবার এটা বেড়ে $100 গেছে, এবং ইরানের একটি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আমরা $200 নিয়ে যাবো। হ্যাঁ, তো এবং এই সাথেই যে মার্কিনিরা যে সবাইকে আশ্বাস দিছিল, তোমরা নৌকা চালাও, নৌকা চালাও, আমরা পাহারা দিব, কিন্তু সেটা হয়নি। গতকালই ওইখানে হরমুজে 3টি জাহাজ আক্রান্ত হয়েছে। থাইল্যান্ডের একটি, সেটাই সবচেয়ে বেশি মানে প্রায় ধ্বংস হয়ে গেছে। এছাড়া আপনার ইরাকের যে বন্দরগুলো, ওগুলোতেও আক্রান্ত হয়েছে। ইরাক তো বন্ধই করে দিয়েছে সম্ভবত। ইরাক না, আসলে ওইখানে সব সেন্টারগুলোই বন্ধ, কারণ আপনি তেলটা যে প্রোডাকশন করবেন কইরে, ওইটা তো একটা গুদামে রাখতে হবে রিফাইনারিতে, ওইটা থেকে পরে আবার জাহাজে শিফট করেন। এখন সবগুলাই তো পরিপূর্ণ তেলে, যার ফলে আসলে তেলের উৎপাদনটা বন্ধই আছে। তো এখন যে যেভাবেই বলুক, এইটার কিন্তু সারা পৃথিবীর অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে। এবং আবার এইদিকে আপনি খেয়াল করেন, গতকাল ছিল 23 রমজান, 21শে রমজান গেল, বেজর রাত একটি, এবং এটা শিয়া মাযহাবের এইটাকেই তারা শবে কদর হিসাবে বেশি করে। তো সেই শবে কদরের উপলক্ষে এবং ইমাম আলীর শাহাদাত উপলক্ষে ব্যাপক হারে হামলা চালায় লেবানন থেকেও একটি বিপ্লবী গোষ্ঠী, তারাও প্রায় শতাধিক রকেট নিক্ষেপ করে, এবং ইরান থেকেও একই সাথে। এবং এই হামলাগুলোর ফলে কিন্তু
ইসরায়েলের অবস্থান আস্তানাবুদ যতই তারা উপর দিয়ে করুক, এবং একই সাথে সারা দুনিয়া থেকে কিন্তু ইসরায়েলে আবার নিয়ে সামরিক মজুদ বাড়ানো হচ্ছে যাতে আরো বেশি হামলা চালানো যায়। তো এইগুলো যতই করুক তাতে কোনো লাভ হচ্ছে না। আর এদিকে ইউনিসেফ জানিয়েছে যে এই মধ্য প্রাচ্যের এই যুদ্ধে 1100-র বেশি শিশু হতাহত হয়েছে। তো এইটা তো খুবই মানে খারাপ সংবাদ, এবং প্রচুর শিশু হতাহত হয়েছে। এবং আপনি জানেন মধ্যপ্রাচ্যের প্রায় 20 কোটি শিশু এখন মানে ওই যে আমাদের ইউনিসেফের মধ্যে আর কি, মধ্যপ্রাচ্যের প্রায় 20 কোটি শিশু এখন বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। আর এদিকে ট্রাম্প তো বরাবরই তার মতো বলে যাচ্ছে, আর সে বলতেছে ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে। আসলে ট্রাম্প যেটা বলে তার উল্টাটা হয়, তার মানে হলো ইসরায়েল নিশ্চিহ্ন হওয়ার পথে। ট্রাম্পের বক্তব্য হলো সে ইরানে হামলা করেছে, ইরানের নেভি আউট করে দিয়েছে, ইরানের এয়ারফোর্স নাই করে দিয়েছে, তারপরও এবং তারা এখন হরমুজের নিয়ন্ত্রণ করে। তো হরমুজের যদি তারা নিয়ন্ত্রণই করে তাহলে ওইখানে জাহাজের মধ্যে আগুন লাগবে কি করে? হ্যাঁ, তো এবং তারপরে ইসরায়েলের উপর এত আবার হামলা হয় কি করে? এবং এখন কিন্তু আপনার যেটা হয়েছে যে বিদ্যুৎ খাতের উপরও হামলা শুরু হয়েছে, এবং আপনি জানেন যে ব্যাংক খাতের উপরও হামলা শুরু হয়েছে, গুগল থেকে শুরু করে সবকিছুতে কালকে হুমকি দেওয়া হয়েছে। ইরানের সরাসরি ঘোষণা তারা শত্রুর পরাজয় বাদে তারা থামবে না। তো এখন এটা আমাদের দেখা যাক যে কি হয়। এবং তারা তাদের যে কন্টিনিউ এই কয়েকদিনে তাদের 38তম হামলা শুরু করেছে ইসরায়েলের উপরে, এবং কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে এবং অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে এই প্রথম 100 মানে দেশটির আল জাবের ও আল মোবারক হাসপাতালে কুয়েতে চিকিৎসার জন্য লোকজনকে পাঠানো হচ্ছে। তো এইভাবেই তাদের আক্রমণ চলছে। আচ্ছা আতিফ ভাই, আপনাকে আমি একটু থামিয়ে একটু কমেন্টে যাই। কমেন্টে যাওয়ার আগে আমি একটু আলোচনার এরদোয়ানের একটা স্টেটমেন্ট রয়েছে, এছাড়া যে ট্রাম্প চেষ্টা করতে ব্যাকডোর থেকে যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য, সবকিছু মিলে আলোচনার ব্যাপারটা বলবেন, এবং আগামী কালের যে ভয়াবহ অবস্থা হতে পারে বা ভালো অবস্থা এটার ইঙ্গিত দিবেন আমাদের। প্রথমে আমাদের আজকের অনুষ্ঠান প্রথম দর্শক হচ্ছেন আনিসুর রহমান, উনি বলছেন থ্যাংক টু ইউ। আপনাদেরও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য, কমেন্ট করার জন্য। সগির আহমেদ লিখছেন কাজল ভাই শুভকামনা রইল, আপনাকেও সগির ভাইয়ের শুভকামনা রইল, এবং আমাদের খবর সংযোগের পরিবারের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। MKXM আইডি থেকে লিখছে ভেরি গুড প্রোগ্রাম, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে আছেন বলেই আমরা এটা সফলভাবে চালাতে পারছি। মুস্তফা মিয়া লিখছেন আসসালামু আলাইকুম ভাই, আপনাদের বক্তব্য অনেক ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এবং রিকোয়েস্ট রইল শুধু আপনার মাঝে দেখেন না, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যারা প্রতিবেশী আছে তাদের মাঝে আমাদের অনুষ্ঠানটা ছড়িয়ে দেন, খবর সংযোগটা ছড়িয়ে দেন। জাফর আহমেদ বলছেন আমাদের লাভ রিয়েক্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। MD রবিউল আমাদের লাভ রিয়েক্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আফসার উদ্দিন লিখছেন ক্যাজুয়ালিটি ফিগার অন ইউএস ইসরায়েল হাউ মেনি, একটু বলেন তো। ক্ষয়ক্ষতি তো আমরা বলে থাকি, তারপর ছোট্ট করে একটু বলেন ইসরায়েল এবং আমেরিকার ক্ষয়ক্ষতির বিষয়টা তো খুবই স্বাভাবিক। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে এই অঞ্চলে বিভিন্ন ঘাঁটি আছে, এবং ইরানিদের যে সূত্রে আমরা জানতে পেরেছি এবং মার্কিনী সূত্র, যে ইরান আসলে কোনো মুসলিম দেশে আক্রমণ করছে না, ওই মুসলিম দেশের মধ্যে থাকা মার্কিন এবং ইসরায়েলি স্বার্থগুলোতে আঘাত করছে, এবং সরাসরি মার্কিন বেইজ। তো ওই অঞ্চলে প্রায় 26 থেকে 28টি মার্কিন বেইজে ইরান হামলা চালিয়েছে। এগুলোর অধিকাংশই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বা পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাদের যে এখানে রাডার সক্ষমতা, এগুলোকে বলা হয়তো যে আমেরিকার চোখ, এবং বাহরাইনের এই ঘাঁটি, জর্ডানের ঘাঁটি, আরব আমিরাতের যে রাডার ঘাঁটি, এগুলো থেকে তারা কিন্তু পুরো চারদিকে 5000 কিলোমিটার পর্যন্ত কোন একটা বিমান উড্ডয়ন করলে বা কোনো একটা ক্ষেপণাস্ত্র লঞ্চ করার সাথে সাথে তাদের রাডারে ধরে ফেলছে, এবং তারা এগুলো প্রতিরোধ করতে 25 থেকে 30 মিনিট সময় পেত। কিন্তু এখন সেইটা তাদের সেই রাডারগুলো ধ্বংস করার ফলে তাদের ছোট ছোট স্বল্প পাল্লার কিছু রাডার, ওগুলোর মাধ্যমে তারা 1 মিনিট 54 সেকেন্ড আগে মাত্র তারা টের পায়, যার ফলে তারা এখন আগে যেমন তারা বলতো যে আমরা অধিকাংশ নিষ্ক্রিয় করতে পেরেছি, কিন্তু এখন তারা 90%-এর বেশি তাদের উপর পরে হামলার শিকার হয়, হয়তো 8-10% তারা ঠেকাতে পারে। আচ্ছা, আমি একটু আপনাকে তথ্য দেই, এটা সঠিক কিনা আপনি একটু বলেন তো। আমি গতকাল একটা অ্যানালিসিস দেখছিলাম, প্রায় হচ্ছে কয়েকটা ব্লগে একটা জিনিস দেখলাম, যুদ্ধের শুরুর 4 থেকে 5 দিন ইরান তাদের 90 দশকের পুরাতন ক্ষেপণাস্ত্রগুলো মেরেছে। এগুলো মারার একটাই কারণ ছিল, তাদের বিপক্ষ দলের মানে বিশেষ করে ইসরায়েলের যে পেট্রিয়ট বলেন, আয়রন ডোম বলেন, এগুলা দামি ক্ষেপণাস্ত্র শেষ করার জন্য। এখন ইসরায়েলের আরো বেশি ক্যাজুয়ালিটি হচ্ছে, কারণ হচ্ছে এখন বিভিন্ন ক্যাটাগরি, 3rd জেনারেশনের ক্যাটাগরি খোরামশাহ 2 এগুলো আস্তে আস্তে তারা দিচ্ছে। প্রথমে সস্তা জিনিস দিয়ে তাদের দামি গুলা ফেলে দিছে। না, এটা তো আসলে খুব সহজ
যে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ পলিসি, তারা সাধারণ মানুষের এলাকাগুলোতে হামলা করে, যুদ্ধের সব নিয়ম নীতি ভঙ্গ করে, শিশুদের, পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শিশু হত্যা করেছে, সাধারণ মানুষের বাসা বাড়ি এগুলোতে তারা আক্রমণ করে মানুষের মধ্যে টেরর ছড়ায় দিতে যায়, এই যে আমাদের দাবি মেনে নাও, আমরা আসতেছি, তাহলে কিন্তু তোমাদের একদম সর্বনাশ করেছে। আর উল্টা দিকে ইরানিরা কিন্তু যুদ্ধ করতেছে একদম সুনির্দিষ্ট সামরিক টার্গেটে। মার্কিন দূতাবাসগুলো যেখান থেকে তারা সামরিক কার্যক্রম, দূতাবাসের নামে সামরিক কার্যক্রম চালায়, তারপর তাদের সামরিক ঘাঁটি তো রয়েছে, তাদের বিমান ঘাঁটি রয়েছে, তারপরে তাদের গোয়েন্দা ঘাঁটি রয়েছে, এইসব জায়গাগুলোতে তারা ইরানিরা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। দুবাইয়ের হোটেলে কেন হামলা হবে না? সেখানেও তো আপনার একটা অফিস খুলে বসছে তারা। হ্যাঁ হ্যাঁ, সিআইএর অফিস এবং মার্কিন সামরিক লোকজন এবং তাদের গোয়েন্দা লোকজন পালিয়ে তারা বিভিন্ন হোটেল এবং বিভিন্ন আবাসিক এলাকায় আশ্রয় নেন, তখন ইরানিরা ওগুলো ডিটেক্ট করে ওইসব জায়গায় হামলা করে। তো যার ফলে এটা কিন্তু খুব সহজ। আর ইরানিদের উপর মার্কিনিরা হামলা করতেছে সমস্ত নিয়ম কানুন, যেমন পানি, খাবারের পানি তৈরি উৎপাদন কেন্দ্র, তেল স্থাপনায়, তারপরে স্কুলে, হ্যাঁ, হাসপাতালে, হ্যাঁ, আবাসিক এলাকায়, এগুলোতে। আর ইরানিরা কিন্তু এগুলো এড়িয়ে চলছে, একদম সুনির্দিষ্ট ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক টার্গেট। এবং মার্কিনিরা কিন্তু তাদের, যেহেতু সারা দুনিয়ার ইন্টারনেট জগৎটা তাদের, তারা এই ছবি বলছে যে ইসরায়েল এবং আমেরিকার কি ক্ষয়ক্ষতি হলো এটা 14 দিন পরে প্রকাশ করবে, মানে ময়লা পরিষ্কার করা যাওয়ার ময়লা পরিষ্কার করে, এবং এতে যে তাদের যে কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং ইসরায়েলকে দেখতে কিন্তু এখন ফিলিস্তিনের ওই জগলিত অঞ্চলের মতোই মনে হয়, এবং ইসরায়েলিরা এখন হাহাকার করছে যে এটা আমরা কি করতেছি। বলছিলেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধে বন্দী কূটনৈতিক সমাধান সম্ভব, এটা দাবি করেছেন এরদোয়ান তুরস্কের আঙ্কারাতে তাদের দলের পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে বলেন, আলোচনার সুযোগ দিলে কূটনৈতিক সম্ভাবনা এখনো রয়েছে, এবং তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে আলোচনার টেবিলে ফেরার, কূটনৈতিক সমাধান পুনর্জীবিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন আরো মজার ব্যাপার, সুন্নি ইসলাম বা শিয়া ইসলাম নেই, আলাদা কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম। এটা হলে তো ভালো, উনি যদি করতে পারেন। আর আপনারা জানেন যে আগামীকাল কিন্তু জুম্মাতুল বিদা বা রমজানের শেষ শুক্রবার, আল কুদস ডে। সারা পৃথিবীর মুসলমানরা এই দিনটা, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইসরায়েল দখল করে রেখেছে, এর প্রতিবাদে সারা পৃথিবীতে এই সভা সমাবেশ করে থাকে। আর এই মুহূর্তে ইসরায়েলের উপর ইরানের যে আক্রমণের 37তম ব্যারেজ চলছে, এবং দিন দিন এই হামলা আরো জোরদার হচ্ছে। আর গতকাল যে ইরানিরা যেসব জায়গায় হামলা চালিয়েছে, যেমন বাহরাইনের একটা ইউএস নেভির এয়ারবেজ আছে যেখান থেকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, এটারে OSINT বলে, সেটাতে। তারপর ইরাকের ইরবিলে কুর্দি বাহিনীগুলোর এবং মার্কিন শাখায়, দুবাইতে কিছু জায়গায় হামলা করেছে। ইরাকের তো টেল টেকার গেল। দক্ষিণ লেবাননের যে প্রতিরোধ যোদ্ধারা, ওই ইসরায়েলি সেনাবাহিনীর গিবাদি ব্রিগেড আছে, ওইখানে এন্টি ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়ে ওইখানকার উপ কমান্ডার নাথালিয়ান ক্রিগারের 2 পা উড়িয়ে দিয়েছে, এবং ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ব্রিটিশ এক সাংবাদিক টম নিউটন ডান, উনি বলছেন যে হরমুজ দিয়ে বেশি তেল যাচ্ছে। সে বলতেছে যে আগের চেয়ে বেশি তেল যাচ্ছে, কিন্তু সেটা কাদের? সেটা কিন্তু মার্কিন এবং ইসরায়েলিদের না, সেটা ইরানিরা। এবং ইরানিরা আগে যেখানে 1.7, এখন রপ্তানি করছে 1.7 থেকে 1.9 মিলিয়ন ব্যারেল, যেটা আগে এর চেয়ে কম ছিল। এবং এই সাংবাদিকের মতে এটা হোয়াইট হাউসের জন্য চরম অবমাননা। হ্যাঁ, আর ইরানিরা একটা নতুন কথা বলছে যে যুদ্ধ যদি চলে আমরা যুদ্ধ চালিয়ে যাব, এবং তারা বিভিন্ন দেশের তালিকা করতেছে তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বা কম সহযোগিতা করছে এইসব দেশের তেল তারা যেতে দিবে। শর্ত একটাই, আমাদেরকে ট্যাক্স দিতে হবে পার ব্যারেলে $2 করে। ইরানিরা দেখছে তাতে তাদের $1 বিলিয়ন খরচ উঠে আসে, যুদ্ধের খরচ এখান থেকে উঠে আসে, তাহলে আমাদের যুদ্ধ চালাতে। এবং আপনি দেখেন যে কত সুন্দর কৌশলে তারা এগোচ্ছে। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা রাখি, আমার খুব সুন্দর একটা আপনার কোশ্চেন করতে ইচ্ছা করতে, দর্শকরা হয়তো আমার মাধ্যমে এটা কখনো বলাবেন, সেটা হচ্ছে এই যে কৌশলগুলা যুদ্ধের প্লাস ইকোনমি, এইগুলা নির্ধারণ করা একটা ব্যক্তির মাথা থেকে তো আসে না, কোনো বডি আছে ফাংশন করে, যে বডিগুলা অবশ্যই এই বডি ফাংশন করে, এবং কোনো না কোনো ভাবে তাদের একটা যোগাযোগ ব্যবস্থা আছে, যেহেতু তারা যুদ্ধ চালাচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হঠাৎ করে তেহরানের একটি ব্যাংকে আক্রমণ করেছিল, এবং সেই ব্যাংকের কর্মীরা নিহত হয়েছে। এরপর থেকে ইরানিরা বলছে এখন থেকে আমাদের আর লক্ষ্য ওরকম সামরিক টার্গেট থাকবে না, এখন কিন্তু আমরা অর্থনৈতিক এবং অন্যান্য, যার ফলে হুমকির ফলে কাতারে কিন্তু আপনার HSBC ব্যাংকের সব শাখা বন্ধ করে তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে, এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরও অনেক দেশের মূল শহরের শাখাগুলো বন্ধ করে তারা সরিয়ে দিয়েছে। তো এখন কিন্তু অর্থনৈতিক স্বার্থে তারাও এই জায়গায় চলে আসছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, ইরানের পক্ষ থেকে ওদের একজন কমান্ডার আছে ফাদাবি, উনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই আমাদের দিকে দাবি করুক তারা যেতে, কিন্তু আমাদের সাগরের 700 কিলোমিটারের মধ্যে কিন্তু তারা নাই, 700 কিলোমিটার দূরে তারা চলে গেছে।
এখান থেকে বাকওয়াজ করতেছে। জি, তারপরে আরেকজন সিনিয়র কমান্ডার এরকম দাবি করছেন যে ওয়াশিংটন যদি আর একটু কৌশলগত ভুল করে তাহলে আমরা আরো একটি প্রণালী বন্ধ করে দিব, যেটাকে আমরা বলতেছি যে বাবাল মানদেব ইয়েমেনের। মার্কিনী এবং বিশ্ব অর্থনীতির জন্য কিন্তু যতই আপনি তেল ছেড়ে আপাতত সংকট থেকে উঠান, এটা কিন্তু আপনার কি করতে পারবে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আর প্রবাসী ভাই বোনদের মধ্যে প্রতিদিন আমরা বলছি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আপনারা নিরাপদে থাকবেন এবং বাইরে নিরাপত্তা নিশ্চিত হওয়া না পর্যন্ত আপনার বাইরে বেরোবেন না। কর্মক্ষেত্রে যদিও যান, আপনার প্রোটেকশন নিয়ে তারপরে কর্মক্ষেত্রে যান। জীবনটা আগে, আপনাদের পরিবার বাংলাদেশে আছে। আর একটি কথা, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও কমেন্টে জানান। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আল কুদস দিবস, আখিরি জুম্মা। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতিক ভাইকে নিয়ে আগামীকাল আমি আবার হাজির হব। ধন্যবাদ আপনাকে।